পূর্ণিমায় বিলীন চন্দ্র, লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব ৫১। ছাদে বসে আছে লিমন, চোখে মুখে অনুশোচনা। তার সামনে বসে ত্রিমূর্তি, চন্দ্র, রিশান, শিহাব। তারা রাগে ফুঁসলেও লিমনের বিধ্বস্ত চেহারা দেখে কিছু বলছে না। এই লোকটা তাদের কাছে বড় ভাইয়ের মতো, তাই তো চন্দ্র খুব বিশ্বাস করে নিজের বোনকে তুলে দিয়েছিল লিমনের কাছে। এমন এমন দেবদাস মার্কা চেহারা নিয়ে বৈশা থেকে লাভ কি? যখন প্রতিবাদ করা দরকার ছিল তখন তো করলেন না। শিহাবের কথায় উদাস হয় লিমন। মেঘে ঢাকা আকাশে তাকিয়ে শান্তস্বরে বলল, ১২ বছর বয়সে বাবা হারায় আমি। বাবার শোকে মাও মাসখানিকের মাথায় মাও বিছানায় পড়ল। তখন চাচি সবকিছু দেখাশোনা করত। বিছানায় পড়া মায়ের পায়খানা পর্যন্ত পরিষ্কার করেছে আমার চাচি। তারপর একদিন ভোরে আমার মা আমাকে ফাঁকি দিয়ে চলে গেল, আর আমার থেকে ওয়াদা নিয়ে গেল কোনোদিন যেন চাচিরে অমান্য না করি। নিজের মায়ের যেমন আদর কদর করতাম তেমনি যেন করি। আমি মরা মায়ের কথায় মানতে নিজের সর্বোচ্চ চেষ্টা করতে লাগলাম, তবে খুব একটা কষ্ট হয়নি। চাচি কোনো কিছু করার আগে আমার মতামত নিয়েই করত, আবার না বলল কেমনে যেন বুঝে যেত। সেই চাচি ভেঙে পড়ল ইয়াহানের ভঙ্গুর অবস্থা দেখে। মুক্তি না করার কারণটা আমি জানতাম, তবে ইয়াহান মানতে পারেনি, সে ভেঙে পড়ে। ৩০ বছরের ছেলেটা বাসায় অনেক পাগলামি করে। সেই থেকেই চাচি একটু রাগ করত রূপসার সাথে। জানতাম আমি, রূপসাকে বুঝিয়েছিলাম, মেনেও নিয়েছিল মেয়েটা। কিছু বললেও চুপ থাকত, না পারলে রাগ উঠলে সেই রাগ আমারে ফোন দিয়ে মিটাত। কিছুদিন বাসায় ঢুকে দেখি ঝগড়া চলতেছে। ইয়াহানের অবস্থা খারাপ, ৩ দিন না খেয়ে কাটিয়েছে, অজ্ঞান হয়ে আছে। একটু আগেই ডক্টর দেখে গেছে। ছেলের অবস্থা সহ্য করতে না পেরে চাচিও অনেক কথা বলেছে। মুক্তিকে নিয়ে খারাপ কথা বলায় না পেরে রূপসাও জবাব দিয়েছে। বাসায় ঢুকে এই অবস্থা দেখে নিজের মেজাজ ঠিক রাখতে পারিনি। বোনসমা মেয়েটার নামে এত খারাপ কথা শুনতে পারিনি, তবে চাচিকে কিছু বলতেও পারিনি। পুরুষ শাসিত সমাজের কাঠামো অনুযায়ী বসিয়েছিলাম রূপসার গালে থাপ্পড়। হ্যাঁ, ঠান্ডা হয়েছিল, তারা দুজনেই ঠান্ডা হয়েছিল। তবে জানিস চন্দ্র, সেদিন প্রথম নিজেকে অসহায় মনে হয়েছিল। থামল লিমন। লিমনের চোখ জোড়া আর্দ্র। কেউ কিছু বলল না। ৩ ভাই কি বলবে ভেবে পেল না। একদিকে বোন, আরেকদিকে বড় ভাই সমান লোকটা যে তাদের সুখ দুঃখের সঙ্গী। রূপসার বুকে মাথা ঠেকে নিশ্চুপ বসে আছে পুনম, 2 কাঁধে রিমি ঝিনুক। মুক্তিকে জড়িয়ে বসে আছে নিশা। রায়ান পরশপূর্ব চুপচাপ বসে আছে। আপার চোখের পানি তাদের সহ্য হচ্ছে না। রূপসার বুক থেকে মাথা তুলে পুনম রূপসার চোখের পানি মুছে বলল, আর কেঁদো না আপা, আমাদের চ্যাম্প আছে, সেও কাঁদবে তোমার জন্য। আপা, আমরা আলী বংশ, আমরা কাঁদি না, কাঁদাই। চ্যাম্প হবার আগ পর্যন্ত লিমন ভাই আমাদের বাড়িতেই থাকবে এবং তার থেকে প্রতিশোধ নিব। রায়ানের কথায় সবাই অবাক। মুক্তি অবাক সরে বলল, কি করবি? ভাইয়াকে থাপ্পড় মারবি? রায়ান দেখ, ভুলেও ওই চিন্তা মাথায় আনিস না। ছোটভাবে তোরে বাড়ি থেকে জুতা পেটা করতে করতে বিদায় করবে। আরে ধুর আপু, এরকম কিছু না। আমরা হাতে মারব না, আমরা ভাতে মারব। ওই যে বলে না, যারে হাতে মারতে পারবে না তাকে ভাতে মারবে। রায়ানের কথা শুনে নড়ে চড়ে বসল রূপসা। সবাই রায়ানের দিকে দৃষ্টি দিল। রায়ান ভ্রু নাচিয়ে প্ল্যান বলল। সবার মনোপুত হলো প্ল্যানটা। মুক্তি রায়ানের কাঁধে চাপড় মারতে মারতে বলল, সাব্বাস, এই না হলে রায়ান আলী। তাহলে এখন তুমিও মাঠে নেমে পড়ো। মুক্তি বাঁকা হেসে বেরিয়ে গেল। তার পিছু পিছু পুরো গ্যাং বেরিয়ে গেল। পুনম বিরক্ত হয়ে বলল, আপু, আমি চেঞ্জ করি, এই ভারী শাড়িতে অস্বস্তি হচ্ছে। বড়সড় ধমক দিল মুক্তি। চোখ বড় বড় করে বলল, আমার ভাই এখনো তোকে দেখেনি, শান্তিমতো ও দেখুক, মন ভরে পরে চেঞ্জ করবি। পুনম লজ্জা পায়, সাথে গালও ফুলায়। পুনমকে রেখে বাকিদের যার যার ঘরে যেতে বলে মুক্তি যায় ছাদে। ঢোকার পথে মুক্তির কানে লিমনের সব কথাই আসে। সেও তাকে দোষ দিতে পারে না। তখনই তার হাতের ফোনটা জ্বলে ওঠে। সেদিকে এক পল তাকিয়ে কলটা কেটে দিল। সাথে সাথে মেসেজ আসলো। নোটিফিকেশন থেকে দেখল মেসেজটা জল করছে। প্লিজ মুক্তি, কলটা রিসিভ করুন, আই ক্যান এক্সপ্লেন। মুক্তি জবাব দিল না। ফোন থেকে ধ্যান সরিয়ে ছাদের ভেতরে ঢুকে গমগমে স্বরে বলল, এমনি ভ্যাবলার মতো বসে থেকে কিছুই হবে না। লিমন ভাই দোষ যখন করেছেন, ক্ষমা চাইতে সমস্যা কই? 4 জন তাকায় মুক্তির দিকে। চন্দ্র গম্ভীর স্বরে বলল, তুই এখানে, আমার বউ কই? ওরে একা ছেড়ে এসেছিস কেন? চন্দ্রের কথাই শুনে মুক্তি বিড়বিড় করে বলল,
এই আইসে আরেকজন বউ পাগল। আরে তোর বউরে কেউ নিয়ে যাবে না, বা সে বাচ্চা না যে হারিয়ে যাবে। মুক্তি চন্দ্রের দিকে ধ্যান না দিয়ে লিমনকে বলল, ভাইয়া যা হওয়ার হয়ে গেছে, এখন এগুলো ভেবে লাভ নেই। রূপসার এখন সেন্সিটিভ সময়, এই সময়টা ওর পাশে থাকেন। আর যদি অনুশোচনা হয় তাহলে মাপ চান, ও আপনাকে ভালোবাসে, মাপ করে দিবে। তোমার বোনটা রাগী মুক্তি, ও একবার যখন মুখ ফিরিয়ে নিয়েছে আর তাকাবে না আমার দিকে। দেখলে না তখনও কি বলল? বলার করার মধ্যে পার্থক্য আছে ভাইয়া। ও অভিমানে বললেও আপনি অভিমানে ওকে ছেড়ে দিবেন আপনার সন্তানের দাবি? মুক্তির কথা শুনে আঁতকে ওঠে। লিমন দ্রুত বলে ওঠে, না, কখনো না। আমার স্ত্রী সন্তান দুটোই চাই। একা জীবনটা বড় কষ্টের মুক্তি। সেই বহনটা ঘুচেছিল তোমার বোনের মাধ্যমে। এক ফালি আলো নিয়ে আমার জীবনটা আলোকিত করেছিল। সে আলো আমি হারিয়ে যেতে দিবে না, কখনো না। লাগলে ওর পা ধরে মাপ চাইব, তাহলে তো ওরে ফেস করা লাগবে। আপনি ওরে চান, আপনি অনুশোচনায় বগ্ধ, সেটা ওরে বোঝান লাগবে তো। মুক্তির কথায় লিমন আশ্বাস পায়। সে ধীর পায়ে রূপসার কাছে যাওয়ার জন্য পা বাড়ায়। মুক্তিও এসে পড়তে নিয়ে পিছন থেকে শিহাব বলল, তুই এত ভালো হলে কবে থেকে রে মুক্তি? মানে মানে যার জন্য রূপসার কষ্ট, তা এত ভালো আমি না। শাস্তি ইজ রেডি। মুক্তি গুনগুন করতে করতে চলে গেল। ঘাতঘড়ির দিকে তাকিয়ে চন্দ্র উঠতে নিলে তাকে দুই পাশ থেকে আটকে দিল রিশান শিহাব। ভাই তুই কই যাস? দাঁতে দাঁত চাপল চন্দ্র, কিরমির করে বলল, হাঁকতে যাই, আয় যাবি তোরা? রিশান চিৎকার দিয়ে বলল, ওরে ভাই, আজ তো তোর বাসর ভুলেই গেছি। চল চল তোরে ঘর পর্যন্ত দিয়ে আসি। কেন, আমার কি পা নাই? আমি ল্যাংড়া? আরে তুই নতুন বোর, নিজের ঘরে ঢুকতেও লজ্জা পেতে পারিস, তাই আমরা সাহায্য করতে চাইছি আর কি। নো নিট। গম্ভীর স্বরে বলেই চলে গেল চন্দ্র। তবে নিজের ঘরে বড়সড় চায়না তালা ঝোলানো দেখে অবাক হয় চন্দ্র। পিছনে পিছনে আসা শিহাব রিশানের দিকে তাকিয়ে বলল, তালা খুলল? হায় আল্লাহ, আমার বুদ্ধিটা চুরি করেছে কে? তোরা তালা মারিসনি? শালা আমি কি জানি, তোর সাথেই তো ছিলাম এতক্ষণ। চিন্তিত হলো চন্দ্র, বিড়বিড় করে বলল, তাহলে তালা দিল কে? পিছন থেকে পুরো কাজিন গ্যাং চিল্লিয়ে বলল, আমরা দিয়েছি। খুশি হলো রিশান শিহাব, গদগদ সুরে বলল, কি ভালো কাজটাই না করেছিস। অন্যদিকে রূপসার ঘরে লিমন ইস্তত ভঙ্গিতে বসে আছে তার সামনেই। রূপসাকে খাইয়ে দিচ্ছে পুনম। লিমন কিছু বলতে নিয়েও ঠোঁট মুচড়ে বন্ধ করে নিল। খাওয়া শেষ করে পুনম পানি খাওয়াতে নিলে বাইরে চেঁচামেচি শুনতে পেল। তিনজন বের হলো। কি হয়েছে? লিমনের কাছে চন্দ্র পিছন ফিরে পুনমকে দেখেই দৌড়ে ওর হাত ধরে ছাদের দিকে যেতে যেতে বলল, এবার পাকা কাঁঠালের আশায় হাতে মুখে তেল মেখে বসে থাক। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব 52। রূপসার দিকে অসহায় ভঙ্গিতে চেয়ে আছে লিমন। মেয়েটা নিজের একটু ফুলন্ত ওদরে চেয়ে আবার বাইরে অন্ধকারের দিকে তাকিয়ে থাকে। এটা লিমন প্রেগনেন্সির শুরু থেকেই দেখে এসেছে। অথচ বেখেয়ালি লিমন এটা জানেন না যে সে ঘুমে থাকলে মেয়ে অপলক চেয়ে থাকে তার দিকে। তার ধারণা, গর্ভধারণকালে প্রতিদিন ঘুম থেকে উঠে যাকে দেখে বাচ্চা নাকি তার মতোই হয়। এই কথাটা একদিন কথায় কথায় সিতারা খানমের কাছ থেকে জানতে পেরেছিল। গেটের নকের শব্দে লিমনের ধ্যান ভাঙে। এতক্ষণ সে বইয়ের দিকেই তাকিয়েছিল। রূপসা লিমনের দিকে তাকিয়ে উঠতে নিলে লিমনই বাধা দেয়, আমি খুলছি। লিমন গেট খুলে দেখে সিতারা খানম হাতে কিছু খাবারের প্যাকেট ও পানির জগ। লিমন সাইডে সরে সিতারা খানমকে ঢুকার জায়গা দেয়। সিতারা খানম ভিতরে রূপসার দিকে চেয়ে বলল, সে 8টার দিকে একটু খেয়েছিলি পুনমের সাথে, আর খাওয়ার নাম নেই? এমন করলে? বলে রূপসার মুখের সামনে ভাতে লোকমা ধরে লিমন একটু বাইরে যায়। হঠাৎই তার অস্বস্তি হচ্ছে, অথচ এ বাড়ির মানুষেরা নির্বিকারভাবে তার সাথে কথা বলছে। কোনো রাগ নেই কণ্ঠে, যেটা তার মনে অনুশোচনা আরও বাড়িয়ে দিচ্ছে। আমু, সংসার জীবনটা যেমন কঠিন তেমনি সহজ। সেখানে সবাই স্বার্থপর, নিজের ভালোটাই আগে দেখবে। আবার তুমি বিপদে পড়ে দেখো, তারাই এগিয়ে আসবে। এটাই আমাদের মানুষের বৈশিষ্ট্য। থামে সিতারা খানম। শেষ লোকমাটা মুখে তুলে দিতে দিতে বলে, ছেলেটা সেই যে দুপুরে খেয়েছে, আর খাওয়া হয়নি। ওর জন্য খাবার দিয়ে যাচ্ছি, খেতে বলবে। আচ্ছা। সিতারা খানম রূপসার মাথায় চুমু খেয়ে চলে যায়। সে দেখেছে লিমনের চোখে অনুশোচনা, তার চোখে স্পষ্ট। তাই বলে যে সবার তার প্রতি রাগ নেই, আছে, রাগ আছে। তবে কামরুল সাহেবের আদেশে কেউই রাগ দেখায় না, কারণ লিমন এতদিন বাড়ির ছেলের মতোই ছিল। বাবা মাহীন ছেলেটার কাছে চাচা চাচি কতটা তারা বোঝেন।
সিতারা খানম খাবার প্লেট দিয়ে চলে যেতে লিমন ঘরে ঢুকে। আম্মু খাবার দিয়ে গিয়েছে, খেয়ে নিন। চুপ থাকে মেয়েটা, ভালো লাগে না লিমনের। তার সে ঝাঁঝালো রূপসাই ভালো লাগে যে কথায় কথায় গরম চোখে তাকায়। কিছু বললে ঝাঁঝালো স্বরে বলবে, তো কিচ্ছে। কিছুই তো বলে না মেয়েটা। লিমন ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে আসে, নর্মাল কালো রঙা ট্রাউজার ও গোলগলার গেঞ্জি। খেতে খেতে রূপসার দিকে তাকিয়ে এর মধ্যে ঝনঝনিয়ে লিমনের মোবাইলখানা বেজে ওঠে। এতক্ষণের শান্ত মেজাজটা আবারও মাথার চাড়া দিয়ে ওঠে। ফোনের স্ক্রিনে কলদাতার নাম দেখে পা থেকে তালু পর্যন্ত জ্বলে ওঠে। ফোনটা হাতে নিয়ে ঠাস করে ফিকে মারে দেয়ালে। এক কোণে লেগে ফোনটা পড়ে যায়। ডিসপ্লে এক্ষণে ফেটে চূর্ণ বিচূর্ণ। ফোনটা কই মাছের প্রাণ হওয়ায় এখনও জীবিত আছে। ঢকঢক করে পানি গ্লাস শেষ করে লিমন। রূপসা শান্ত চোখে লিমনের দিকে তাকিয়ে বলল, বিয়ে করেছেন? অবাক হয় লিমন। নিজের বিয়ে তার বউ কিনা বলে বিয়ে করেছেন মানে? রূপসা তেড়ে আসে লিমনের কলার ধরে ঝাঁকিয়ে বলল, কচি খোকা, তুই খোকা? হ্যাঁ, কিচ্ছু বুঝিস না? না এ তোর ওই কালনাগিনীর সাথে কিসের কথা? এত রাতে সে তোকে কেন কল দিবে? আর যদি তার সাথে এত ইটিস পিটিস থাকে তাহলে আমাকে বাদ দে। এবারে অভাবনীয় কাজ করে লিমন। আঁকড়ে ধরে রূপসার অধর জোড়া, নিজে পুরুষালী অধরের মাঝে বিলীন করে। রূপসা ছটফট করে লিমনের বুকে কিলঘুষি বাড়ে। সেগুলো সহ্য করেও লিমনে তার বাড়ন্ত কোমরখানা আরও আঁকলে ধরে চুপিসারে স্লাইড করতে ছটফটানে থেমে যায় রূপসার। আকাশে আজ চাঁদ নেই। নিকোষ কালো আধারে ছেয়ে আছে চারিদিকে। পাশে ঝিঝি পোকার ডাক শোনা যায়। তাদের বার্তা জানানদের শীতের আগমনী। বাতাসে শিউলির গন্ধ। চন্দ্র পুনমকে নিয়ে ছাদে আসলো। সেখানে দেখে রিশান শিহাব আগে থেকেই গেট আটকে দেয়। ওপাশে রিশান শিহাব, এপাশে রায়ান, পরশ, পূর্ব, মুক্তি, ঝিনুকরিমি, নিশা। চন্দ্র পুনমকে চারিদিকে থেকে ঘেউ। তোদের দেখে মনে হচ্ছে তোরা তামিল ছবির ভিলেন। আমি তোদের থেকে আমার নায়িকা নিয়ে ভেগে যাচ্ছি। চন্দ্রের কথা শুনে নাক কুচকে শিহাব বলল, ভিলেন হইলে হইসি, তুই টাকা ছাড়া কোথাও যাইতে পারবিনি। এতদিন বিদেশে থাইকা বেশ ভালো ডলার কামাইছোস। টাকায় কারবারি হবে না, সব হবে ডলারে। এবার ঝোপ বুঝে কোপ মারল মুক্তি। নরম সরে বলল, পুনমের দিকে দেখো ভাইয়া, মেয়েটা কেমন নেতিয়ে যাচ্ছে। চন্দ্র পুনমের দিকে তাকায়। মেয়েটা যে ক্লান্ত তার চেহারা স্পষ্ট। ফুস করে শ্বাস ছাড়ে চন্দ্র। পকেট থেকে ওয়ালেটটা বের করে বলল, কত চাই? বেশি না, প্রত্যেকের জন্য 10,000 টাকা করে। মগের মুল্লুক নাকি? ওহু, ভাইয়ের মুল্লুক। টাকা ছাড়ো চন্দ্র ভাই। উপায় না পেয়ে চন্দ্র বলল, এত টাকা ক্যাশ নেই, তো কার্ডই সেহি। রিশান শিহাবের দিকে কটমট করে তাকিয়ে কার্ডটা বের করে দিল। কার্ড পর উল্লাসে তারা হৈ হৈ করে চলে গেল। তবে যাওয়ার আগে চন্দ্রের হাতে চাবি দিয়ে গেছে তার ঘরের। চন্দ্র গেট খুলে পুনমের হাত ধরে ঘরে প্রবেশ করে। পুনম চারিদিকে তাকায়। লাল গোলাপ দিয়ে সাজিয়েছে ঘরটা। ক্যান্ডেলের আলোয় জলজল করছে। কোনো কৃত্রিম আলো নেই। বাইরে থেকে আসা নিয়ন আলো আর সুগন্ধি ক্যান্ডেলের কমলা রঙা আলোয় মোহনীয় করে তুলেছে পরিবেশ। পায়ের তলা শিরশির করে উঠল পুনমের। চন্দ্র পুনমের দিকে গভীর চোখে চেয়ে বলল, এই সাজ ধুয়ে একটা হালকা শাড়ি পরে আসো। কাবার্ডে তোমার প্রয়োজনে সব আছে। কথা বলে না পুনম। চুপচাপ কাবার্ড থেকে একটা শাড়ি বের করে ওয়াশরুমে ছুটল। একেবারেই গোসল সেরেই বের হলো পুনম। আজ এই নিয়ে 3 বার গোসল করল, তাই শরীরটা কেমন ম্যাজ ম্যাজ করছে। পুনম ঘরের চারিদিকে তাকায়, চন্দ্রকে না দেখতে পেয়ে ভ্রু কুচকায়। ফের দরজা সিটকিনে আটকানোর শব্দে পিছন ফিরে চন্দ্রের হাতে 1 গ্লাস দুধ। এর মধ্যে চেঞ্জও করে নিয়েছে। চন্দ্রের পরনের ট্রাউজার ও টি শার্ট দেখে বিড়বিড় করে বলল, এটা খাও। দুধের গ্লাসটা পুনমের মুখের সামনে ধরল। নাক কুচকে সরে যেতে চাইলেও পারল না। চন্দ্র ঘাট চেপে মুখের কাছে গ্লাস ধরে আছে। না চাইতেও মুখ খুলে পুনম অর্ধেক খেয়ে চন্দ্রের দিকে তাকায়। চন্দ্র ইশারায় বোঝায় পুরোটা শেষ করে। গ্লাসটা রেখে পুনমের দিকে তাকায়। পুনম তৎক্ষণাৎ চোখ সরিয়ে নেয় চন্দ্র হতে। ওই চাহনিতে চেয়ে থাকা যায় না। লোকটার নজর আজ অন্যরকম। পুনমের পায়ের তলা শিরশির করছে। অজু আছে? হু। ওয়েট করো, জায়নামাজ বিছিয়ে আমি আসছি। চন্দ্র অজু করতে ওয়াশরুমে গেলে পুনম জায়নামাজ বিছানায় 2টা পাশাপাশি। বিনা বার্তায় 2জন নফল নামাজ আদায় করে। আজকের মোনাজাত বেশ দীর্ঘ করে চন্দ্র। হাতের তালুতে মুখ লুকিয়ে 2 ফোঁটা অশ্রু ঝরায়। প্রিয় রমণীকে পূর্ণতা হিসেবে পাওয়ার। জোহরা, অদ্ভুত স্বরে পরিচিত ডাক, তবে উপেক্ষা করতে পারল না। জায়নামাজ ভাঁজ করতে করতেই বলল, দেনমোহর সৎ তোমার? হাতে পেয়েছ কিনা জানি না, আটকে গেল কথা চন্দ্রের।
পুনম জায়নামাজ রেখে পিছনে ফিরতে চন্দ্রকে সামনে দেখে ভড়কে যায়। চন্দ্র পুনমকে চেপে ধরে ছায়ার দিকে ইশারা করে। পুনম তাকায়, দুটো ছায়া একে অপরের সাথে মিশে আছে। আজ এই আধার, এই ছায়ারাও জানে তুমি আমার জোহরা। কপালে চুমু খায় চন্দ্র। চোখ বন্ধ করে ফেলে পুনম। মিনিটের মধ্যে নিজেকে হাওয়ায় ভাসানো পায়। বিছানায় শুয়েই পুনমের বষ্টপুত দখলে চলে আসে চন্দ্রের। পুনমের অধর মিশে যায় চন্দ্রের পুরুষালী অধরে। পুনমে আবেশে খামচে ধরে চন্দ্রের কাঁধ। এই খামচে ধরাই যেন চন্দ্রকে বেপরোয়া করার জন্য যথেষ্ট ছিল। উন্মাদ হয় চন্দ্র, ঠোঁট থেকে সরে গলদেশে মুখ ডুবায়। পুনম এতক্ষণ চোখ বুজে থাকলেও এবার ব্যথায় শব্দ করে চন্দ্রকে সরাতে চায়। বেপরোয়া চন্দ্র যেন আজ ছাড়তেও নারাজ। আপনি আপনি একটু শান্ত হন। ওহু জোহরা, দিস ম্যাডনেস ফর ইউ জোহরা। আপনি অনেক বেপরোয়া। ইউ ওয়ার্দির জোহরা। উন্মাদ চন্দ্র কি আর থামে? নিজের সাথে পুনমকেও ভাসিয়ে নিয়ে যায় ভালোবাসার রামধনুতে। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। দ্বিতীয় পরিচ্ছেদ, পর্ব 53। বাথরুম থেকে মিটিমিটি হাসতে হাসতে বের হলো লিমন। ভেজা চুলে হাত বুলাতে বুলাতে রূপসার দিকে চায়, যে আপাতত বিরক্ত ভঙ্গিতে চুলে তোয়ালে চালাচ্ছে। রূপসার চোখে চোখ পড়তেই হাসি মুখটা ধপ করে নিভে গেল, কারণ তার সুন্দরী বউ আপাতত চোখ রাঙানি দিয়ে তার দিকে তাকিয়ে আছে। এমন করে তাকাও কেন? দিলে চোট লাগে সুন্দরী। রূপসা চোখ সরিয়ে নেয়, চুলে তোয়ালে পেঁচিয়ে বারান্দায় যায়, ভেজা কাপড়গুলো মেলে দিতে শুরু করে। লিমনও পিছু পিছু এসে হাতে হাতে মেলে দেয়। লিমনের হাতে রূপসার একটা কাপড় পরতে রূপসা ছো মেরে সেটা নিয়ে নেয়। বোকা হাসল লিমন, বলল, প্রতি মাসে আমিই তো কিনে আনি। আর বলতে পারিনি লিমন। রূপসা প্লাস্টিকের বালতিটা লিমনের উপর ছুঁড়ে মেরেছে, হনহন করে ঘরে চলে যায়। লিমনে বাহুতে হাত বুলাতে বুলাতে রূপসার পিছন পিছন ঘরে ঢুকে। ও বউ, এমন করো না। ও বউ, আর রেগে থেকো না। ও বউ, তুমি আমায় কি আর ভালোবাসো না? রূপসা তবুও কিছু বলল না। এবার লিমন মোক্ষম অস্ত্র চালু করল। টি শার্টের হাতা এক বটা দিয়ে হাত এদিক ওদিক নিয়ে একটু ব্যায়াম করল। তেড়ে গেল রূপসার দিকে। ভোররাতে কারো গোঙানির আওয়াজে পূর্ণিমার ঘুম ভাঙে। ভ্রুকুচকে নড়তে গেলেও বাধা পায়। মনে হচ্ছে গরম কিছু তাকে ঝাপটে ধরেছে। নিজেকে ধাতস্থ করে পুরোপুরি চোখ মিলে তাকিয়ে দেখে চন্দ্র বিড়বিড় করে কিছু বলছে আর কাঁপছে। পূর্ণিমা চন্দ্রের কাঁপাকাঁপি দেখে আতকে ওঠে। দ্রুত কপালে হাত দিয়ে দেখে ধুমজ্বর। পুনম ধীরঘর করে নিজেকে ছাড়াতে চায়, তবে শক্ত বাঁধনে আবদ্ধ। নিজেকে ছোটাতে বেশ কসরত করতে হয়। ব্যাগ থেকে 3 পিস নিয়ে ছোটে ওয়াশরুমে। তাড়াতাড়ি কোনোরকম গায়ে পানি ঠেলে মগে করে পানি নিয়ে বের হয় পুনম। ছোট্ট রুমাল ভিজিয়ে চন্দ্রের কপালে পট্টি দেয়, তোয়ালে ভিজিয়ে সারা শরীর মুছে দেয়। সেকেন্ডের মধ্যে শরীর আবার গরম হয়ে যাচ্ছে। কি করবে ভেবে পায় না পুনম। পুরো ঘরে তল্লাশি করেও ওষুধের কিছু পেল না সে। অনেকদিন কেউ না থাকায় ওষুধপত্র সরিয়ে ফেলেছিল চাঁদনি বেগম। চন্দ্রকাল এসেছে, এসেই আবার হুলস্থুল অবস্থা, কারোরই খেয়াল নেই। ঠোঁট কামড়ে ধরে পুনম, ব্যথায় লোকটার হাত পা পর্যন্ত নাড়াতে পারছে না। তখনই ফজরের আজান কানে আসে। এখন নিশ্চিত সবাই নামাজের জন্য উঠবে। পুনম রুমে থেকে বের হয়ে চাঁদনি বেগমের ঘরের সামনে ইস্তত করে দাঁড়ায়। ফের দরজায় টোকা দেয়। প্রথম টোকায় না খুললে পরপর 3টা টোকা দেয়। ও বড় মা, দরজা খুলো না। চাঁদনি বেগম দরজা খোলে। অবাক স্বরে বলল, কি হয়েছে মা? ওনার অনেক জ্বর, তোমার কাছে থার্মোমিটার আছে? দাঁড়া, বলেই ভেতরে গেলেন। ড্রয়ার খুলে থার্মোমিটার নিয়ে পুনমের সাথে যায়। পুনমের রুমে গিয়ে লেখে চন্দ্র কমফোর্টার গায়ে কাঁপছে। পুনম হাত উঁচু করে বগলের তলে থার্মোমিটার রাখল। চাঁদনি বেগম বলল, পুনম মা, গামছা ভিজিয়ে হাতগুলো মুছে দে, আমি দেখি ঘরে ওষুধ আছে নাকি। পুনম মাথা নাড়ল। চাঁদনি বেগম আগে রান্নাঘরে গেলেন। কিছু বানানোর জন্য পানি বসিয়ে ইনস্ট্যান্ট স্যুপ বসালো। আস্তে আস্তে সবাই নামাজের জন্য উঠল। সবাই চেয়ে দেখলো চন্দ্রকে। সিতারা খানম জিজ্ঞাসা করলো, জ্বর কত? 103-এর উপরে আম্মু। সবাই চিন্তিত হলো। এত জ্বর ভালো লক্ষণ না, এখন যেভাবে ডেঙ্গুর প্রকোপ বাড়ছে। নিপা বেগম বলল, আপা, আমি বলি কি হাসপাতালে নিয়ে যাই। পুনম কাঁদতে শুরু করে দিয়েছে ততক্ষণে। রিশান বলল, আমি লিমন ভাইকে ডাক দেই। রিশান চলল লিমনের ঘরের উদ্দেশ্যে। লিমন রূপসার দিকে তেড়ে যেয়ে থেমে গেল। রূপসা কপাল কুঁচকে তাকালো। লিমন ক্যাবলা হেসে কান ধরে উঠবোস করল। রূপসা প্রথমে অবাক হলেও ফের মুখ অপর পাশে নিয়ে হেসে দিল। আবার চেহারা স্বাভাবিক করে লিমনের দিকে গম্ভীর চোখে তাকায়। কান ধরে উঠবোস করতে করতে লিমন বলল, শাক চুন্নি। থুক্কু। সায়রা একটু বিপদে পড়েছিল। ওর হাজবেন্ড ওর সাথে চিট করেছিল, এই জন্য ওর ডিভোর্সে সাহায্য করেছিলাম। আর এই কয়দিন যে রাতে ফোন আসতো, ওইটা চন্দ্রই করতো।
বেচারা কাজ শেষে যখন সময় পেত তখন আমাদের এখানে মাঝরাত। ভাইয়ের কথা শুনে রূপসা একটু শান্ত হয়, তাও লিমনকে বুঝতে দেয় না। লিমন গুনে গুনে 20 বার কান ভরে উঠোবস করতে করতে ধরাম করে গেট খুলে যায়। হাঁ হয়ে সামনে তাকিয়ে আছে লিশান, শিহাব। রূপসাও থতমত খেয়ে যায়। আর লিমন, সে তো কান ছাড়তেই ভুলে গেছে। রিশান এই সুযোগ মিস করল না। ফোন বের করে ফটাফট কয়েকটা ছবি ক্লিক করে নেয়। ক্যামেরার ফ্ল্যাশ শব্দে ধ্যান ভাঙে লিমনের। রিশান, ছবিটা ডিলিট কর। রিশান লিমনের কথা ইগনোর করে বলল, রূপচন্দ্রের জ্বর এসেছে, আয় তো। বলেই লিমনের দিকে তাকিয়ে বলল, লিমন ভাই, গাড়ি বের করো, চন্দ্রকে হাসপাতালে নিতে হবে। চন্দ্রের ঘরে চলে যায় তারা। রূপসা শুনে আর দেরি করেনি। যে দেখে সবাই উপস্থিত। চাঁদনি বেগমের সাথে মিলে পুনম হাত পা মুছে দিচ্ছে, মুক্তি জল পট্টি দিচ্ছে। কামরু সাহেব বলল, লিমন উঠেছে? হ্যাঁ, গাড়ি বের করছে। ওষুধের জন্য জ্বরটা কিছু কমলেও গা প্রচুর গরম। রিশান শিহাব চন্দ্রকে তুললে চন্দ্র চোখ মেলে তাকায় লাল লাল চোখে শিহাবের দিকে তাকিয়ে বলল, এই কাইফি, এখানে কি করছে আম্মু? এ মুরগি চোর আমার মুরগি নিয়ে যাবে? কাইফি একটা চোর আম্মু, ওরে ধরো ধরো। আরে রে, আমার মুরগি! বলে শিহাবের দিকে লাথি চুড়লে শিহাব চট করে সরে যাওয়ায় ওইটা লাগে ঋষাবের পায়ে। হাঁটুতে বুলাতে বুলাতে নাকমুখ কুচকে নেয় রিশান। চাঁদনি বেগমের দিকে তাকিয়ে বলে, বড় মামি, তোমার ছেলের মুরগিরে সাথে করে নিয়ে চলো, না হলে আমরা আর আস্ত থাকব না। শিহাবের দিকে তাকিয়ে বলল, ধর। সবাই মিটিমিটি হাসছে। চন্দ্রের মুরগি বলতে যে কাকে বোঝানো হয়েছে তা সবাই টের পেয়েছে। পুনমে কান্নার মাঝেও লজ্জায় লাল হলো। চন্দ্রকে ধরে দুই ভাই শক্ত করে, বাকিরা সবাই সাথে সাথে নামে। কামরুল সাহেব, চাঁদনি বেগম আর পুনম সাথে গেল। তারা কামরুল সাহেবের গাড়িতে গেল। ওইদিকে গাড়িতে বসে চন্দ্র তখনও রিশান ও শিয়াবের দিকে ঘোরচোখে তাকিয়ে আছে। এরকম কিছুক্ষণ তাকিয়ে থেকে বলল, ওই কাইফি, আমার মুরগি ছেড়ে এখন আমাকে কোথায় নিয়ে গেল? বাঁচাও বাঁচাও। এবার একটু থাম ভাই, তোর মুরগি তোর কাছেই আছে। চন্দ্র আর কিছু বলল না। ততক্ষণে রিশানের কাঁধে মাথা রেখে ঘুমে গেছে। রিশান স্বস্তির শ্বাস ছাড়ে। শিহাব মিটিমিটি হাসে। রিশান ওর দিকে কটমট চোখে তাকিয়ে কিছু বলতে যাবে, তার আগে শিহাব বলল, ভেবেচিন্তে কথা বল, আমি তোর 2 মিনিটে বড়। স্রেফ বড় বলে আজ বেঁচে গেলি। ফসফস করে রাখতো, কারো উপর উঠানো লাগবে তাই। বাগে এখন লিমনকেই পায়, তাই ড্রাইভিংয়ে মনোযোগে লিমনকে বলল, কয়বার কান ধরে উঠে বস করেছেন লিমন ভাই? ক্র্যাক করে থেমে গেল গাড়িটা। লিমন রিশানের দিকে তাকিয়ে বলল, বিয়েটা শুরু করো। ঝিনুকরে বললে তোমাকে দিনরাত মুরগি বানিয়ে রাখতে বলবো। ঠিক তখনই চন্দ্র আবার জ্বরের ঘরে বলে উঠল, আমার মুরগি! এই বিপদেও ফিক করে হেসে দিল 3 জন। হাসি থামিয়ে রিশান বলল, অন্তত মুরগি হওয়ার জন্য বিয়েটা করা দরকার। কামরুল সাহেবের গাড়ি পৌঁছাতে তারা বের হয়। এনাম মেডিকেল হাসপাতালে ইমার্জেন্সি ওয়ার্ডে নিয়ে যায়। তারা চেক আপ করে ভর্তির উপদেশ দেয়। ভর্তির সাথে সাথে স্যালাইন দেওয়া হয়। জ্বর 8 ঘন্টার মধ্যে নেমে যাবে। সবকিছু ঠিক করতে করতে সকাল 7টা বেজে যায়। চন্দ্রের জ্বর কমলে পূর্ণম, চাঁদনি বেগম আর কামরুল সাহেবকে রেখে লিমন, রিশান, শিহাব এসে পড়ে। ওদের অফিস হচ্ছে না গেলেই নয়। পূর্ণমের মাথা ব্যথা শুরু হয়ে গেছে। সে উঠে বাথরুমে গিয়ে মাথায় পানি দিয়ে আসলো। ভেজা চুলে আরও মাথা ব্যথা করছে। কামরুল সাহেব 2 কাপ কফি আর খাবার নিয়ে আসে। খাবো না বড় বাবা? এমন বলে না আম্মা, পরে তুমি অসুস্থ হয়ে পড়বে। আয় আমি খাইয়ে দেই। চাঁদনি বেগম জুসের বোতল খুলে জুস 1 টাইম কাপে ঢালে, নিজের হাতে পুনমকে খাওয়ায়। খাওয়া দাওয়ার শেষ হতেই আনিস সাহেব, পারভেজ সাহেব সত্ত্বিক হাজির হয়েছে। নিপা বেগম আসেনি, সে দুপুরে রান্না করবে তাই। চন্দ্র ঘুম থাকায় কেউ বেশি কিছু বলেনি। 2 বাবাই পুনমের মাথায় হাত বুলিয়ে চলে গেল। চাঁদনি বেগম পুনমের দিকে তাকায়, মেয়েটা ক্লান্ত। তাই বলল, চন্দ্র এখন জ্বর নেই, চলো আমরা চলে যাই। 8 ঘন্টা পর পরশে পূর্বকে পাঠিয়ে দিব, ওরা থাকুক। সকলে সম্মতি জানায়। ওনারা চলে যেতেই পুনম চন্দ্রের বুকে মাথা এলিয়ে শুয়ে পড়ে, ভেজা চুলগুলো ছেড়ে চোখ বন্ধ করে নেয়। পূর্ণিমায় বিলীন চন্দ্র। লেখিকা সাদিয়া আক্তার। 2য় পরিচ্ছেদ, পর্ব 54। ঠক ঠক আওয়াজে ঘুমের ঘোরে কপাল কুঁচকে নেয় পুনম। আওয়াজ বাড়তেই চোখ খুলে চারিদিকে দেখে ধপ করে উঠে বসে দেখে চন্দ্র ঘুমের ঘোরেও পুনমকে আগলে রেখেছে। পুনম চন্দ্রের মাথায় হাত দিল, চেক করল জ্বর আর নেই। আবারও ঠক ঠক শব্দ হলে পুনম দ্রুত ওঠে। গেট খুলে দেখে নার্স এসেছে। নার্সটি পুনমের দিকে বিরক্তির চোখে তাকিয়ে আছে। এতক্ষণ দাঁড়িয়ে থেকে সে বিরক্ত। পুনম সাইড দিলে সে ভিতরে ঢুকেই গমগম আওয়াজে বলল, পেশেন্ট কি হয় আপনার? হাজবেন্ড। চন্দ্রের দিকে তাকিয়ে উত্তর দেয় পুনম। মহিলাটি পুনমের দিকে তাকায়। হাত মেহেদি, নাকে নাকফুল, হাতে চিকন স্বর্ণের চুড়ি, সব মিলিয়ে নতুন বউ লাগছে। মহিলাটি কৌতূহলবশত বলল,
আপনাদের বিয়ের সময়কাল কত? গতকাল বিয়ে হয়েছে। পুনমের কথায় মহিলাটির কপাল সমান্তরাল হলো। আদর চোখে পুনমের দিকে তাকালো। আহারে, মেয়েটা গতকালই বিয়ে হয়েছে আর আজই স্বামী হাসপাতালে, নিশ্চয়ই ক্লান্ত। দীর্ঘশ্বাস ছেড়ে মহিলাটি চন্দ্রের প্রেশার মাপল, মেপে ট্রে রাখা ওষুধ পুনমের হাতে দিয়ে বলল, উঠলে এগুলো খাইয়ে দিবেন। পুনম মাথা নাড়লে তিনি চলে যায়। নার্স বেরিয়ে যেতেই পুরো পল্টন কেবিনে ঢুকল। বড়দের বাদে সবাই এসেছে। চন্দ্র উঠেনি। লিমনের দিকে তাকিয়ে পুনম মাথা নাড়ে উঠেনি। মুক্তি হাতের ব্যাগ দিয়ে বলল, ভাইয়া উঠলে দুইজন মিলে খেয়ে নিবি, আর তোর এক সেট 3 পিস এনেছি। ভালো করেছ। সোফায় কেবিনের আরেকটা বেডে সহ সবাই মিলে বসেছে। আপু, একটু মুখে পানি দিয়ে আসি? আচ্ছা। পুনম ওয়াশরুমে যায়। রূপসা মুক্তি চন্দ্রের জ্বর চেক করে গা ঠান্ডা দেখে স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। কাল রাতেও তারা বেশ চিন্তায় পড়ে গেছিল। রিমি ঝিনুক লিমনের সাথে গল্প করছে। রিশান শিহাব একে অপরের দিকে তাকায়। রিশান বলল, কাজিন গ্রুপ খুলেছে, একটা সবাইকে ইনভাইট পাঠিয়েছি, একসেপ্ট কর। এমবি নাই রিশান ভাই, হটস্পট দাও। ফোননি, তোর কিপটা বাপ এত টাকা ইনকাম করে কোন সুইস ব্যাংকে জমায়? তোমারে যাতে যৌতুক দেয়া লাগে সেই জন্যে জমায়। এই, তোর কি মনে হয় আমি যৌতুক নিয়ে তোর বোনরে বিয়া করবো? না, একদমই না। মনে হয় তুমি ডাকাতি কইরা আমার বোনরে বিয়া করবা। রিমির কথাই হাসির রোল পড়ে পুরো কক্ষ জুড়ে। লিমন হাসতে হাসতে বলল, শালি সাহেবা, তবে একটা জুটি খাপে খাপে মিলছে। শ্বশুর যেমন কিপটা, জামাইও তেমন কিপটা। লিমনের কথায় হাসির আওয়াজ আরও বাড়ল। রিশান ভাবহীন বসে চন্দ্রের জন্য আনা ফলের ব্যাগ থেকে আপেল নিয়ে শার্টের কর্নারে মুছে খাওয়া শুরু করল। আপেলে কামড় দিতে দিতে বলল, লিমন ভাই, আজ ফজরের পর জম্পেস একটা সিন আমার চোখের সামনে পড়েছে। তবে আমি একটুও ভুল করিনি। সেই সুন্দর সিনারির কয়েকটা ফটো ফোনে তুলে নিয়েছি। এখন আপনি চাইলে সকলের সামনে দেখাতে পারি। রিশানের কথা শেষ হতে হতেই লিমনের করে কাশি শুরু হয়ে গেল। বেটা বিনা রোগে যক্ষার রোগী হয়ে গেল। রিমি ঝিনুক পানি মুখে দিয়ে মাথায় ফু দিতে থাকলো। তা দেখে রিশান ভ্রু কুচকে বলল, এত যত্ন তুই আমারও করিস না ঝিনুক? তোর যত্ন না, সকাল বিকাল উস্টানো দরকার। সবাই চন্দ্রের দিকে তাকায়। চন্দ্রকে চোখ খুলতে দেখে সকলের মুখে হাসি ফুটে উঠল, আর লিমন স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। একে একে সব ভাই বোনের সাথে কথা শেষ করে এদিক ওদিক তাকায় চন্দ্র। চন্দ্রকে এমন করতে দেখে মুক্তি মিটিমিটি হেসে বলল, পুনম বাথরুমে গেছে ভাইয়া, মাথায় পানি দিতে। বেচারিরে যে ভয় দেখিয়েছ, কাঁদতে কাঁদতে শেষ। চন্দ্র হাসল শুধু। এর মধ্যে গেট খুলে পুনম বের হয়। চন্দ্র পুনমের দিকে চায়, মুখে বিন্দু বিন্দু পানি ফোটা ক্লান্ত মুখশ্রী। ওই তো বের হয়েছে। পুনমায়, ভাইয়া উঠেছে, ভাইয়াকে মুখ ধুয়ে কিছু খাইয়ে দে। মাথা নাড়ে পুনম, এক পলক চন্দ্রের দিকে তাকিয়ে আবার নজর সরায়। চন্দ্রের কাছে জিজ্ঞাসা করে, এখন কেমন লাগছে? ব্যথায় হাত পা নাড়াচাড়া করতে পারছি না। ওয়াশরুমে যেতে পারবেন? ফির রিশানের দিকে তাকিয়ে বলল, ভাইয়ারা একটু ধরো ওনাকে। চন্দ্র রিশানের দিকে তাকালে রিশান আমতা আমতা করে বলল, শিহাব, চল তো দেখি চন্দ্রের রিপোর্ট আসছে নাকি, আর ডাক্তার কখন আসছে? শিহাব পুনমের দিকে তাকিয়ে বলল, বইনা, তুই নিয়ে যা। এত বড় লোকটাকে পুনম বাথরুম পর্যন্ত নিয়ে পারবে? মনে মনে ভেবে একবার বাথরুমের দরজার দিকে তাকায়, তো একবার চন্দ্রের দিকে তাকায়। লিমনকে কিছু বলতে যাবে তার আগে লিমন সবাইকে নিয়ে ঠেলে ঠুলে বের হয়ে গেল। হাঁ হয়ে তাকিয়ে থাকলো পুনম। চন্দ্র নিচু কণ্ঠে বলল, এখন সবাই তো চলে গেল, ওয়াশরুম যাব কিভাবে? শ্বাস ছাড়ে পুনম এগিয়ে এসে চন্দ্রের এক হাত ঘাড়ে নিতে নিতে বলল, সব আপনার কারসাজি বুঝছি না আমি? আমার বউ থাকতে মাইনুষের সাহায্যে ওয়াশরুম যাব কেন? চন্দ্রের কথা শুনে মুখ ঠোঁট বাঁকায় ওয়াশরুমে ঢুকিয়ে দেয়। চন্দ্র সরল কণ্ঠে বলল, ওয়েট করো। পুনম গেটের সামনে দাঁড়ায়। চন্দ্র নিজের কাজ সেরে হাই কমোডের উপরে বসে পুনমকে চিল্লিয়ে ডাকে। পুনম দৌড়ে গিয়ে দেখে কমোডের ঢাকনা দিয়ে হাই কমোডের উপরে বসে আছে। এভাবে বসে আছেন কেন? উঠেন, হাত মুখ ধুবেন, আমি ব্রাশ আনি। পুনম পিছনে ঘুরতে নিলেই চন্দ্র হ্যাচকা টানে তাকে নিজের বুকে আনে। কি শুরু করছেন? তুমি যা ভাবছ তাই। ঠোঁট বাঁকিয়ে হাসল লোকটি। থতমত খেল পুনম, আমতা আমতা করে বলল,
আপনি কেমনে জানেন আমি কি ভাবছি? চন্দ্র হাসে, পুনমের চোখে চোখ রেখে বলল, আঁখোं में तेरी আজাব সি আদায় হ্যায়। চোখ নামিয়ে নিল পুনম, কাপা স্বরে বলল, আপনি অসুস্থ সেটা ভুলে যাইয়েন না। তো অসুস্থ মানুষের ঔষধ দাও। বলেই পুনমের কাঁপতে থাকা ওষ্ঠদ্বয় দখল করল। চন্দ্রের পুরুষালী ওষ্ঠের মেঝে বিলীন হল পুনমের চিকন অষ্টপুত। থেমে নেই চন্দ্রের হাত, পুনমের কোমর টেনে নিজের সাথে মিশিয়ে কামিজের ফাঁকে হাত ঢোকায়। থরথর করে কেঁপে ওঠে পুনম, পায়ের 2 আঙ্গুল ফ্লোরে কুঁচকে খামচে ধরে চন্দ্রের শার্ট। চন্দ্র চুম্বনরত অবস্থায় শাওয়ারের সামনে যায়, ছেড়ে দেয় পুনমের ওষ্ঠপুত। হাঁপিয়ে ওঠে পুনম, শ্বাস ছাড়তে ছাড়তে বলল, এখন হাত মুখ ধুয়ে নেন, খেয়ে ওষুধ খেতে হবে তো। চন্দ্র বাঁকা ঠোঁটে বলল, আম নট ডান ইয়েট জোহরা। পুরো 3টা বছরের তৃষ্ণার্ত প্রেমিক আমি। এই প্রেমিকের তৃষ্ণা সারা জীবনে কমবে না। চন্দ্রের কথায় লজ্জায় গা শিরশির করে ওঠে পুনমের। পুনমকে এবার দেয়ালে ঠেকিয়ে মুখ নামিয়ে আনতে পুনম চন্দ্রের ঠোঁটে হাত রাখল। ঢোক গিলে নজর ঝুঁকিয়ে বলল, কি করছেন? কাল জ্বরের কারণে অল্পতেই ছাড় পেয়েছিলে জোহরা, আজ সেটা পূরণ করব। আঁখি তুলে তাকায় পুনম, ঢোক গিলে বলল, তাই বলে এখন? বাঁকা হাসে চন্দ্র, এগিয়ে এসে শাওয়ার ছাড়ে। ঝর্ণার পানি বেয়ে পড়ে 2 জনের উপর। পুনমের চিবুকে বৃদ্ধাঙ্গুল দ্বারা স্লাইড করতে করতে বলল, হসপিটালের বেড থেকে হসপিটালের ওয়াশরুমে বেশি সুবিধা, ডিস্টার্ব করার মতো কেউ নেই। বলেই আবারও আঁকড়ে ধরে পুনমের ওষ্ঠপুত। গভীর ছোঁয়ায় মাতোয়ারা করে তোলে পুনমকে। ঠোঁট ছেড়ে গলদিশে মুখ ডুবায়। সিক্ত চুম্বন ও কামড়ে পাগল করে দেয় পুনমকে। এতক্ষণ বাধা দিলেও পুনমও নিজেও স্বামীর স্পর্শে সাড়া দিয়ে তাকে আঁকড়ে ধরল। সেও যে স্বামীর আদর পেতে উন্মুখ। চলবে। পূর্ণিমায় বিলীন চন্দ্র, লেখিকা সাদিয়া আক্তার, 2য় পরিচ্ছেদ, পর্ব 55। চন্দ্রের ডিসচার্জের ব্যবস্থা হয়ে গেছে। বাড়ি থেকে যা আনা হয়েছে তাই ঝিনুক রিমি মিলে গুছিয়ে নিচ্ছে। ডক্টর জানিয়েছে সিজনাল ফিভার। চন্দ্রের কোনো সমস্যা না থাকায় আজই ডিসচার্জ করা হয়েছে। চন্দ্র বসে আছে, রিশান, লিমন, শিহাব গিয়েছে পেপার রেডি করতে। পুনমের হাত ধরে বাসায় ঢুকল চন্দ্র, পিছনে পুরো পল্টন। চন্দ্রের একটু হাত পা ব্যথা থাকলেও সে স্ট্রংলি চলাফেরা করছে। তাকে দেখে সকলে হুলস্থুল শুরু করে দিল। আরে সবাই থামো, আগে ঘরে যাই, ফ্রেশ হই। আর আই এম ফাইন মা। অনেকদিন একটানা ঠান্ডায় থাকার দারুণ, কাল হুট করেই গরম সহ্য হয়নি, তাই জ্বর এসেছে। ছেলের মাথায় চুমু খায় চাঁদনি বেগম, মুচকি হেসে বলল, আল্লাহ আমার ছেলেকে সুস্থতা দান করুক। পূর্ণচন্দ্রকে নিয়ে ঘরে যা তোরা, বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চলল। পুনম চন্দ্রকে নিয়ে চলে গেল, রূপসাকে নিয়েও লিমন নিজের ঘরে গেল। আপাতত ছোটরা যে যার ঘরে আছে, ড্রয়িং রুমে শুধু বড়রা আছে। আনিস সাহেব ও রেশমা বেগমও এসেছে। নাকমুখ কুচকে ওয়াশরুম থেকে বের হলো ঝিনুক। বিছানায় থাকা ফোনটা সশব্দে বেজে উঠল। সেদিকে তাকিয়ে দেখল কে ফোন দিয়েছে। কলদাতার নাম দেখে রিসিভ করার ব্যস্ততা দেখা গেল না। চুল মুছতে মুছতে বারান্দায় গিয়ে দেখল রিশান কানে হাত দিয়ে দাঁড়িয়ে আছে, আরেক কানে ফোন। কানের থেকে হাত নামিয়ে ইশারা করল ফোন রিসিভ করার। ঝিনুক দীর্ঘশ্বাস ছেড়ে ঘর থেকে ফোন এনে রিসিভ করে কানে ধরে বলল, বলিলান, তুই কি আদব কায়দা ভুলে গেছিস? তোর কি? বলতে গিয়েও ঠোঁট মুড়ে কথা বন্ধ করে দিল। এমনিতে সকালের কাণ্ডে ফুলে ঢোল হয়ে আছে, এখন তো ব্লাস্ট হয়ে যাবে। ঝিনুক ভ্রু উঁচু করে রিশানের দিকে তাকিয়ে। রিশান টপিক চেঞ্জ করে বলল, আমি ডাইং ঝিনি যান। কেঁপে উঠল ঝিনুক। দীর্ঘ 5 বছরের প্রণয়ে কখনো রিশান এমন কথাবার্তা বলেনি। ওই টুকটাক কথাবার্তা, আর কোথাও ঘুরতে গেলে হাতে হাত রেখে কথা বলা। রিশান আবার বলল, বিয়ে করবি আমায়? আমায়? তুই বলে যে তাকে বিয়ে করব না। চন্দ্রভাইকে দেখেছেন? পুনমকে কত সুন্দর তুমি বলে। হাসে রিশান। বলল, চন্দ্র কিন্তু আগে থেকেই পুনমকে তুমি ডাকে। কিছু বলে না ঝিনুক। দেয়ালে হেলান দিয়ে মাথা ঠেকায়। 2 পাশেই নীরবতা। হঠাৎই দুজনের এই নীরবতা ভালো লাগছে। ঝিনি যান, ঘোর লাগা কণ্ঠস্বর রিশানের। ঝিনুক কেঁপে উঠল। কাল বিয়ে কথা উঠাই? আমার পড়াটা এখনো শেষ হয়নি, ক্যাডার হওয়া আমার স্বপ্ন। গম্ভীর হল রিশান। গম্ভীর স্বরেই বলল, আমি তো তোকে আটকাইনি, আর ভবিষ্যতে আটকাবো না। আর আমার মাকে কি তোর জল্লাদ মহিলা মনে হয়?
দীর্ঘশ্বাস ছাড়ে ঝিনুক। ভালোবাসে পূর্ণতা কে না চায়? সবাই চায় ভালোবাসে পূর্ণতা পেতে। তবে ভয় হয় সংসারের বেড়াজালে নিজেকে আটকে ফেলবে না তো? ঝিনি যান। ঘোর লাগা কণ্ঠস্বর রিশানের। ঝিনুক কেঁপে উঠল। কাল বিয়ে কথা উঠাই, কাল বিয়ে কথা উঠাই, বিয়ে কথা উঠাই, বিয়ে কথা উঠাই। যেদিন তুই থেকে তুমিতে আসবেন সেদিনে বারাত নিয়ে আসবেন। তুইতে আমি অভ্যস্ত। এতদিন প্রেমিকা ছিলি তাই সম্বোধন চেঞ্জ হয়নি। বউ হ, খুব সম্মানের সহিত আদর করে ডাকব। বউ হলে বুঝি সব চেঞ্জ হয়ে যাবে? সংসার, দায়িত্ব। তুই নয় বউ হ, আমি নয় প্রেমিকই থেকে গেলাম। ঝিনুক এবার সরাসরি রিশানের দিকে চায়। রিশান মিনিমাম 12 হাত দূরে। বোঝে নিল ওই চোখের সম্মতি দেখে হেসে ফোন কেটে দিল। ঝিনুক মোবাইলের দিকে তাকায়। মিনিটের মাথায় টুং করে বেজে ওঠে বার্তা। এসেছে? গুনে গুনে 10 দিন পর বউ সাজার জন্য রেডি হয়ে থাকো। আমার শ্বশুরকে বলো কন্যাদান করার জন্য হাতটা এগিয়ে রাখতে ঝিনি যান। মেসেজ দেখে লজ্জায় লাল হলো। ঠিক তখনই রিমি ফোনটা কেড়ে নিয়ে মেসেজটা দেখে গেয়ে উঠল, মনেরও বাগানে ফুটিল ফুল রে, রসিক আইল ভ্রমর আইল না ফুলের মধু খাইল না। কি ঠিক 10 দিন পর বুঝি রসিক ভ্রমর আইব? কুটিল হাসে ঝিনুক। হাতের আঙ্গুল ফুটাতে ফুটাতে বলল, রসিক ভ্রমণ তরটাও আইব, চিন্তা করিও না টুইন্স। ঝিনুকের কথায় পাত্তা দিল না রিমি। সে গুনগুন করে নিজের মতো চলে গেল। গরম গরম খবরটা কাজিন পল্টনকে না বললে হয় নাকি? সন্ধ্যায় সব একত্রে হয় চিলেকোঠায়। রিশান, শিহাব ও মাগরিবের পরপর এসে পড়েছে। এই চিলেকোঠায় আড্ডা হয় না অনেক দিন। শিহাব, রিশান, চন্দ্র, লিমন এরাই বেশি আড্ডা দিত। তবে এখন চেঞ্জ হয়েছে। চন্দ্র আসার আগেই রিশানকে দিয়ে ওই পাশে একটা রান্নার কাউন্টার বানিয়েছে। দুইজনের সাইজের খাট, একটা 2 সিটের সোফা আর চেয়ার টেয়ার সব মিলিয়ে বসেছে। খাটে পুনম, রূপসা, মুক্তি, ঝিনুক, রিমি এরা বসেছে। পরশটা কালই চলে গেল। পরীক্ষার আগে আর আসতে পারবে না। আব্বু যে কেন ওরে ক্যাডেটে দিল! আর বলিস না, রায়ানও রাজশাহী ক্যাডেটে পড়ে। রাজশাহী ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেল। মুক্তির কণ্ঠে বিরক্তি। তাদের কথোপকথনের মাঝে কাজের মেয়ে মিনু খবর নিয়ে আসলো। নিচে তাদের তলব পড়েছে। সবাই একে অপরের দিকে তাকিয়ে নিচে চলে গেল। নিচে নেমেই ড্রয়িং রুমের বসা লোকদের দেখে মুক্তি, রূপসা, চন্দ্রের অভিব্যক্তি পরিবর্তন হয়ে গেল। শিহাব রিশানের কানে কানে বলল, এরা এখানে কেন? লিমন রূপসার হাত আঁকড়ে ধরে। ইশারায় আশ্বাস করে ঠান্ডা থাকতে রূপসা কিছু বলে না। এগিয়ে এসে চাচা শ্বশুরের উদ্দেশ্যে সালাম দেয়। কাইফির বাবা মাকেও দেয়। রূপসার পিছু পিছু সকলেই সালাম দেয়, শুধু চন্দ্র বাদে। চন্দ্র সরু চোখে চেয়ে আছে কাইফির দিকে। কাইফি পুনমের দিকে চেয়ে আছে। নাকে নাকফুল, হাতের চুড়ি সব মিলিয়ে নতুন বউ। ধক করে ওঠে বুকটা। এই মেয়েটার এই রূপ তার জন্যও তো হতে পারত। এই যে সাধারণ কামিজে মাথায় ঘুমটা, ঠিক নতুন বউ। চন্দ্র হেঁটে পুনমের পাশে দাঁড়িয়ে তার হাত ধরে। পুনম চন্দ্রের দিকে তাকিয়ে হাত ছাড়াতে চায়। চন্দ্র শান্ত চোখে তাকিয়ে আছে দেখে আর কিছু করল না, চুপচাপ দাঁড়িয়ে রইল। কাইফি পুনমের দিক থেকে নজর সরিয়ে নেয়। এই মেয়েটা তার না, এই আক্ষেপ সারা জীবনে থেকে যাবে। সবাই নিশ্চুপ। আলী পরিবারের সবাই ইহানের বাবা মায়ের দিকে তাকিয়ে আছে। তারাও কথা বলতে যেও চুপ মেরে যাচ্ছে। ফাতেমা বেগমের কেমন ইস্তেত বোধ হচ্ছে, তবুও সন্তানের সুখের জন্য সব করতে পারে মায়েরা। কাইফি কাউকে বলতে না দেখে নিজেই বলল, লিমন আর ইহান ভাই হলেও ইহানের খুব কাছের একমাত্র বন্ধু আমি। আমি যখন গ্র্যাজুয়েশন শেষে কদমতলি যাই, স্কুলে পুনমকে দেখে পছন্দ হয়। প্রথম প্রথম তার পিছু নিতাম, ভাবতাম ও বুঝি একবার হলেও আমার দিকে ফিরে তাকাবে, কিন্তু ও একদিনও আমার দিকে ফিরেও তাকাতো না। থামল কাইফি, আবারও বলল, একদিন আনিস আঙ্কেলের কাছে ধরা পড়লাম। তাকে নিজের অনুভূতি সম্পর্কে জানালাম। তিনি বললেন, প্রতিষ্ঠিত হয়ে তার সামনে দাঁড়ালে, পুনমের 18 বছর হলে যদি তার যোগ্য হই, তাহলে তাকে আমার হাতে তুলে দিবেন। সকলে চুপ, কেউ কিছু বলছে না। আজ যেন শুধু কাইফির দিন, সেই বলবে। ইহান শুরু থেকেই সব জানত। বিয়েতে গিয়ে যখন দেখে চন্দ্র পুনম কাছাকাছি আসে, সেটা আমাকে জানায়। আমি আঙ্কেলকে জানাই। তিনি আমার কথাতেই হুটহাট বিয়ে ঠিক করার চিন্তা করে। ভাই বলেন, বন্ধু বলেন, ইহানই ছিল আমার। ও বন্ধু হিসেবে আমার কষ্ট মেনে নিতে পারবে না, তাই এই পদক্ষেপ নেয়। কামরুল সাহেব বললেন, এসব এখন বলছো কেন বাবা? কারণ আছে, আর সেটা কি আপনারা সবাই জানেন। আর আপনাদের সবার কাছেই অনুরোধ, আমার খালার যা ভুল তা মাফ করে ইহানের পক্ষ থেকে সম্পর্কটা এগিয়ে নিয়ে যান। তোমার অনুরোধ আমরা রাখব বাবা, আজ তোমাদের ফিরিয়ে দিব না। কোকি? রূপসা, মুক্তির একসাথে বললে তাদের দিকে তাকান কামরুল সাহেব। দুই বোন চুপ হয়ে যায়। ফাতেমা আক্তার উঠে আসে, রূপসার হাত ধরে বলল,
আমার ছেলের কষ্ট সইতে না পেরে তোমাকে যা তা বলেছি, আমাকে ক্ষমা করে দিও মা। ছি ছি চাচিমা, আমার কিছুই মনে নেই, সব ভুলে গিয়েছি। ফাতেমা আক্তার মুক্তি রূপসাকে বুকে জড়িয়ে দেয়। ছোটদের পাঠিয়ে বড়রা বিয়ের কথাবার্তা আগায়। আবারও চিলেকোথায় সবার আড্ডার আসর বসে। চন্দ্র এবার পুনমের সাথে বসেছে। সবাই জোড়ায় জোড়ায় বসেছে, শুধু রিমি কাইফি চেয়ারে বসেছে। চন্দ্র পারে না যে পুনমকে কোলে তুলে বসে থাকে। পুনম চোখ রাঙিয়ে বসে, তার মানে একটু শান্ত হয়ে বসেন। রিশান বলল, এভাবে বসে থাকলে হবে? আসর জমান। আচ্ছা আমিই বলি, আসেন সবাই গানের কলি খেলি। হই হই করে রিমি ঝিনুক কারো কোনো আপত্তি না থাকায় গানের কলি খেলবে ঠিক করা হলো। কে আগে গাইবে তাই নিয়ে মতবিরোধ। শেষে রিশান বলল, আমি আগে গাই। সবাই মানল। চন্দ্র এসবে ধ্যান ছিল না। মোবাইলে ডুবন্ত চন্দ্রকে তুলল পুনম। রিশান গেয়ে উঠল, ডার্লিং বুকে আজ বার্নিং, আয় না কাছে প্লিজ তুই শোন। রিশানের গান শুনে চন্দ্র ভ্রু কুচকে তাকিয়ে পিছনের পিলোটা ছুঁড়ে মারল। রিশান সেটা ক্যাচ করে আবার গাইল, রাতভর কাছে তোর থাকবো, চায় না তোকে ছাড়া মননন।